এবার তো বাড়ি যেতে হবে, কখন যাবো আমরা? আরে একটু খাওয়া দাওয়া করি, 12টা সাড়ে 12টা নাগাদ বাড়ি চলে যাব। বলছি দেরি যখন হচ্ছেই একটু হালকা করে হবে নাকি? হ্যাঁ সে হতেই পারে, কিন্তু এখন এত রাতে। আরে কোথায় রাত হয়েছে, সবে তো 10টা বাজে। চলো নাও। তোদের দুজনকে আমি বাড়ি ঢুকতে দেবো না বল? আমার চোখের সামনে আমার বউকে নিয়ে যে সর্বনাশা খেলায় মেতেছিস, তোদের আমি ছেড়ে দেবো ভেবেছিস? সুভাষ, মানছি তুমি আমার বর, কিন্তু পল হলো আমার মনের মানুষ। ওকে ছাড়া আমার জীবন জল ছাড়া মাছের মতো। আমি কিভাবে ওকে ছাড়া থাকি বলো তো? শুনলে তো দিয়া কি বললো? শোনো, আমি বলি কি, এটা নাও, এই আমাদের নিয়ে যে দুশ্চিন্তাটা করছো সেটা কম হয়ে যাবে। নাও নাও নাও, এই নাও। কোথায় তোর তারা হসা? সারা মিথ্যেবাদী, আমাকে এখানে মদ খাইয়ে ফেলে রেখে তুই বাড়িতে গিয়ে আমার বউয়ের সঙ্গে ফুর্তি করবি? ওকে ছেড়ে দাও। সর্বনাশা খেলায় মেতেছিস, আমি ছেড়ে রেখেছিস, তোকে মেরে ফেলবো না। গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে? না স্যার, আমার মনে হচ্ছে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। অদ্ভুতভাবে বসিয়ে রেখে চলে গেছে। দেখুন। আপনাদের মধ্যে বডিটা প্রথম কে দেখেছেন? আমি দেখেছি স্যার। আপনি? হ্যাঁ স্যার, আমি দেখেছি। কখন দেখলেন? আমি তখন বাজারে যাচ্ছিলাম, লোকটি তখন বসেছিল। বাজার থেকে ফেরার পথে দেখি লোকটি ওই অবস্থায় বসে আছে। আমার কেমন যেন সন্দেহ হলো, এগিয়ে গিয়ে দেখি এই অবস্থা। আপনার নাম? আমার নাম স্যার তারক ঘোষ। ওই সামনে দুটো গলি, ওই গলির ঠিক পরেই আমি থাকি। আপনি ওনাকে চেনেন? না স্যার, আমি চিনি না। স্যার আমি চিনি। আপনি চেনেন? হ্যাঁ স্যার, ও তো সুভাষ, সুকান্ত পল্লীতে থাকতো। বছরখানেক আগে ওর বিয়ে হয়েছে। আপনি ওনার কেউ হন? কি নাম আপনার? কুন্তল বাগচি। আমি ওই হরিহর পাড়ায় থাকি। সুভাষ একসময় আমার মেয়েকে পড়াতো। তাহলে আপনি নিশ্চয়ই সুভাষবাবুর বাড়িও চেনেন? অনেকদিন আগে গেছিলাম, তবে চিনতে পারবো। স্যার, বডি দেখে আমার মনে হলো এটা মার্ডার। ভারী কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে ছেলেটার। দীপক, বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। সিজা, তুমি ওনাকে নিয়ে চলো ভিক্টিমের বাড়ি, উনি চেনেন বলছেন। আপনি চলুন আমাদের সঙ্গে। এত কি ভাবছেন? চলুন, আপনি ওই দিক দিয়ে আসুন।
সেটা আমরা তদন্ত করে দেখছি। তার আগে বলুন তো উনি কোথায় কাজ করতেন? ট্রেজারি অফিসে। কাল অফিস থেকে ফিরলো, তারপর হাত পা ধুয়ে 9:30 নাগাদ বললো একটু বেরোচ্ছি। রাত 11টা বেজে যাওয়ার পরও যখন ফিরলো না, আমি ওর ফোনে ফোন করলাম, সুইচ অফ বললো। ওর বন্ধু বান্ধবদেরও ফোন করেছি আমি, কেউ কোনো উত্তর দিতে পারলো না। আমি ভাবলাম ওর দিদির শ্বশুর অসুস্থ, হয়তো ওখানেই গেছে। দিদিকেও ফোন করলাম, ধরলো না। আসলে ওর দিদির সাথে আমার সম্পর্ক ভালো না, তাই হয়তো ধরেননি। দিদির বাড়ি কোথায়? মধ্যম গ্রামে। আচ্ছা, উনি কি ইদানিং কাউকে নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে টেনশনে ছিলেন? না স্যার, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া, অশান্তি, ভাব ভালোবাসা হতেই থাকে। আর ওর অফিসেও কিছু হয়নি বলে আমি জানতাম। ওনার ফোনটা বাড়িতে আছে? না, ফোনও সাথে করে নিয়ে গেছিল কাল। আপনি ওনার নাম্বারটা আমাদের দেবেন প্লিজ। দিচ্ছি। আচ্ছা স্যার, ওকে কি একবার শেষ দেখাটাও দেখতে পাবো না? পোস্টমর্টম হয়ে গেলেই বডি আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। আপনি নাম্বারটা দিন। দেখুন, যা ঘটার তা ঘটে গেছে। আপনি নিজের মনকে শক্ত করুন, আমরা আমাদের কাজ করছি। কোনো নতুন ইনফরমেশন পেলে আমাদের জানাবেন। আচ্ছা। হে ঠাকুর, আমি যেন আমার মনের মানুষ পলকে বাঁচাতে পারি। দিয়া দেবী খুব ভেঙে পড়েছে, স্বাভাবিক। যদি কেউ হঠাৎ করে শোনে তার স্বামী মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে, তাহলে একটা মানুষের এরকম অবস্থাটা হওয়া খুবই স্বাভাবিক। দেখো, আমাদের দ্রুত খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? যে অঞ্চলে মার্ডারটা হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই। মার্ডারটা হয়েছে সুভাষ মিত্রর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। অত্যন্ত প্ল্যান করে এই খুনটা করা হয়েছে স্যার। এমন কেউ খুন করেছে যে তার খুব কাছের লোক। আর স্যার, দিয়া মিত্রর বয়ান অনুযায়ী সুভাষ মিত্র বাড়িতে তার স্ত্রীকেও বলেনি সে অফিস থেকে ফেরার পর কোথায় বের হচ্ছে। খুনটা কে বা কারা করলো? খুনের মোটিভটাই বা কি? কাছের কোনো বন্ধু হতে পারে বা পুরনো কোনো শত্রুতার জেরেও হতে পারে। সুভাষ মিত্রর মার্ডার কেসটা এখন ইনিশিয়াল স্টেজে আছে। অনুমানের ভিত্তিতে এখনই কিছু বলা সম্ভব না যে কে বা কারা খুনটা করেছে। তুমি দিয়া দেবী আর সুভাষ মিত্রের ফোনের কল লিস্ট আর চ্যাট লিস্টটা